বাবুর আব্বা তুমি উঠো, বাবুর আব্বা, বাবুর আব্বা এত বড় বাসাটা আমি এখন চাইরা দিতে হবে, বাবুর আব্বা, বাবুর আব্বা আমাদের তার কেউ নাই, তুমি উঠো, 2 ঘন্টা আগে আমি তোমার আম খাওয়াই দিচ্ছি, বাবুর আব্বা। ডিবির হারুন সাহেবের কার্যালয়ে গেছেন, সবাই ভাতের হোটেল বলেছেন। আপনারা দেখবেন যে আস্তে আস্তে বেরিয়ে আসবে এই ভাতের হোটেলে ভাত খাওয়ানোর আগেও মানসিকভাবে কিভাবে তাদেরকে টর্চার করা হতো। অনেক নেতাই বলবেন, বা অনেক নেতা হয়তো লজ্জার কারণে আমরা অনেক সময় বলি না। দেখবেন যে আমাদের অনেক সময় আমরা অনেক জায়গায় কাজ করতে গেলে হিন্দি ছবি তো আছে, নেতারা যখন চটকনা মারে রুমের ভিতরে, নেতা তখন চাইপা যায়, কারণ অত বড় নেতারা চটকনা মারছে, এটা কি উনি এসে মানুষের সামনে বলবো? উনি কিন্তু ঘাড়ে হাত দিয়ে বের হয় ওই কর্মীর, যে ওই কর্মী যে তারা চটকনা মারছে, পরে উনি ওই কর্মীরে সাইজ করে। তো এইরকম দেখবেন যে হারুন সাহেবেরটা বেরোবে। আমাদেরকে এই কথাটা যে আপনি বললেন যে আমরা তখন কেন বলি নাই, সার্জিসদেরকে ধরে নেওয়ার পরে ওদেরকে দিয়ে যখন বক্তব্য দেওয়া হলো, তখনও কিন্তু ওরা বলতে পারেনি যে আমাদেরকে দিয়ে জোর করে বলানো হয়েছে। যখন আসিফ ইকবাল স্যার সহ আরো অনেকে গিয়ে আলটিমেটাম দিয়ে ওদেরকে বের করে আনা হলো, তারপরে কিন্তু একে একে ওরা বলা শুরু করলো যে আমাদেরকে দিয়ে জোর করে বলানো হয়েছে। এর পাশাপাশি আজকে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়ে গেল, তখন কিন্তু সবাই বিশ্বাস করতে বাধ্য হলো যে না, ওদেরকে দিয়ে জোর করে বলানো হয়েছে। সেই মুহূর্তে আমি আর হিরো আলম যদি বলতাম যে আমাদেরকে দিয়ে এটা জোর করে বলানো হয়েছে বা আমরা গোয়েন্দা নজরদারিতে আছি, তাহলে সেদিন যদি আমি গুম হয়ে যেতাম অথবা এই আয়না ঘরে চলে যেতাম, বা হিরো আলম কোনো আততায়ীর হাতে, যেভাবে আপনারা দেখেছেন ঢাকা 17-তে ওকে কুত্তার মতো পেটানো হয়েছে, সেই দিনও যদি হিরো আলমকে মেরে ফেলা হতো, যাতে শুধু আফসোস করতো, সেদিন কপাল ভালো যে আমাকে তারা পায়নি, যদি আমাকেও সেদিন মেরে ফেলতো, যাতে শুধু আফসোস করত। কেউ কিন্তু আমার পরিবারকে এসে দুবেলা খাওয়াতো না। বা এখন যারা এই যে যুদ্ধে 2024-এর স্বাধীনতা যুদ্ধ বলে সবাই, এই যুদ্ধে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, তার বাবা মাই কিন্তু কষ্ট করছে। যেই মেয়েটির স্বামী মারা গেছে, সেই মেয়েটি, আমি দেখলাম একটি মেয়ে বলতেছে তার ছেলের নাম নিয়ে যে ধরেন বাবুর আব্বা তুমি উঠো, বাবুর আব্বা, বাবুর আব্বা এত বড় বাসাটা আমি এখন চাইরা দিতে হবে, বাবুর আব্বা, বাবুর আব্বা আমাদের তার কেউ নাই, তুমি উঠো, 2 ঘন্টা আগে আমি তোমার আম খাওয়াই দিচ্ছি, বাবুর আব্বা। আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। মেয়েটা বলে আমার বয়স তো 22, বাবুর আব্বা, আমি তো এই বয়সে বিধবা হওয়ার কথা না, ওরে নিয়েন না। এটা কোনো সিনেমার দৃশ্য না, বাস্তবতা, বাস্তব। তো এই বাস্তবতায় কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তো সেই সময় আমরা যদি বলতাম, আমরা হয়তো এরকম লাশ হয়ে আমাদের ঘরে ফিরতাম, আমাদের পরিবারগুলো এভাবে কাঁদতো, আমরা হয়তো আজকে স্মৃতি হয়ে দেওয়ালে আমাদের ছবি টাঙানো থাকতো। হয়তো বা এই সময় আপনাদের মতো যারা গণমাধ্যম কর্মী সবসময় আমার পাশে ছিলেন, তারা হয়তো 2-4 জন কারো কাছে ইন্টারভিউ নিয়ে বলতেন যে সেই সময় শাওন আশরাফ ভাই যে গুম হয়ে গেল, অথবা হিরো আলম যে নির্বাচনের সময় মারা গেল, 1-2বার আপনারা আমাদেরকে স্মরণ করতেন, তারপর কিন্তু সবাই ভুলে যেতেন। আজকে জীবিত আছি বলেই আমরা হয়তো আপনাদের সাথে হয়তো সেভাবে আন্দোলন সংগ্রামের যোগাযোগ নামতে পারিনি। তারপরও হিরো আলম কিন্তু শেষের দিকে নেমেছিল 3য় দিন, এবং ও এভাবেই নেমেছে যে ওর যদি মৃত্যু হয় এই আন্দোলনে ও মারা যাবে। ও আমাকে ফোনে বলছে যে ভাই আমি নেমে গেলাম, আমার যদি মৃত্যু হয় অসুবিধা নাই। তো সবাই সব পারে না, সবাইরই কিছু না কিছু থাকে। আমার মা একজন অসুস্থ কিডনি রোগী, তার 2টা কিডনি অনেক ড্যামেজ অবস্থায় আছে, বাবা মারা গেছে। হয়তো আমার মেরুদণ্ডটা অতটা শক্তিশালী হইতে পারে নাই, কারণ মা আমাকে না দেখলে, একবার দিনে না কথা বললে আমার মা ঠিক মতো ঘুম হয় না। আমি একটা মা ভক্ত ছেলে, পারি নাই হয়তো ওইটুকু সাহস দেখাইতে, যেটা হয়তো শেষের দিকে এসে আলম দেখাইছে। আমি পারিনি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি মনে করি যে সেই সময় আমরা যদি এই কথাগুলো বলতাম তাহলে কেউ বিশ্বাস করতো না। আজকে বাধ্য হয়েছি তাও আমি বলতে, কারণ আলম অলরেডি বলে দিয়েছে কথাটা। কিন্তু আমি কখনোই বলতাম না এই কথাটা, যে আমাদেরকে দিয়ে বলাতে চেয়েছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, বিএনপির অনেক নেতার বিরুদ্ধে মামলা করাতে চেয়েছিল। কারণ একটা সময় আমিও ছাত্র রাজনীতি করতাম, সেই কারণেও হয়তো আমি সেটা পারিনি।